আমাদের পেছনে একজন বলছে ফ্লাইটের পাখা খুলে গেছে নাকি, মনে হচ্ছে না পাখা খুলে বেরিয়ে এসছে। এবার যদি ল্যান্ড করে যায় আর কোনোদিন ফ্লাইটে আসবো না লাদাখ। বাপরে বাপ। আপনি এয়ারপোর্ট পৌঁছে গেলে একটু ফ্লাইটটাকে দাঁড় করান, বলুন যে এরা আসছে, এরা লেক টাউনে আছে, যেন ফ্লাইটটা একটু দেরিতে ছাড়ে। হর হর মহাদেব। ভিতরে টেম্পারেচার ঠান্ডা, তাও হাত ঘামছে টেনশনে। চৈত্র মাস পেরিয়ে বৈশাখ মাসের এক সন্ধে, সেই সন্ধ্যায় বাইরে কালবৈশাখী ঝড় আর একই সঙ্গে মুষলধারায় বৃষ্টি। শহর থেকে কিছুটা দূরে থাকি বলেই হয়তো এই ঝড় বৃষ্টির প্রভাব অনেকটাই অনুভব করতে পারি। এমনই এক সন্ধ্যায় দোলনায় দোলার সময় দোদুল্যমান এই মনে ভৌতিক গল্পের প্লট না আসলেও নতুন কোনো গন্তব্যের পথে পাড়ি দেওয়ার চিন্তাভাবনা এসেই যায়। আর বলতে ইচ্ছা করে দর্শকদের সঙ্গে আমার আরও একবার দূরত্ব ঘুচে যাক, যখন গন্তব্যের নাম লে লাদাখ। গতকাল ছিল হচ্ছে 17 এপ্রিল 2026। আমি পুরী ট্রিপ কমপ্লিট করে ফিরেছি। জুনিয়রও ছিল আমার সাথে, আপনারা হয়তো ব্লগ দেখেছেন। এক বেলা বাড়িতে রেস্ট, গতকাল এসে রাত্রে ঘুমিয়েছি, আজকে সকালে উঠেছি, টুকটাক কাজকর্ম সেরেছি, দাড়ি কেটেছি, কেনাকাটা সব কিছু করেছি। তারপর এখন রেডি হচ্ছি, গন্তব্য হচ্ছে লাদাখ। আগামীকাল সকালে ফ্লাইট রয়েছে কলকাতা থেকে দিল্লি হয়ে লেহর পথে। আর আমার প্রত্যেক যা ট্রিপে যা হয় এবারও তার মানে ব্যতিক্রম নয়। যাবার আগের দিন সমস্ত ব্যাগপত্র গোছানো, অলরেডি পুরী থেকে ঘুরে এসেছি, এক লট জামা কাপড় জিনিসপত্র সাইডে সরিয়েছি। তারপর এবার গরমের জায়গা থেকে যেহেতু ঠান্ডার জায়গায় যাচ্ছি, এবারে আলমারি খুলে সোয়েটার, জ্যাকেট এই সমস্ত কিছু গুছাচ্ছি, ফুলাতা শার্ট, আমার লাদাখ ট্রিপ যাওয়ার জন্য। এই পুরী ট্রিপ কেমন হয়েছে? পুরী, হ্যাঁ আমি কোথায় যাচ্ছি এখন? লাদাখ। হ্যাঁ, লাদাখ। আমাদের এখানে র্যাপিডো সার্ভিস রয়েছে, তো র্যাপিডো থেকে টোটো বুক করেছিলাম, এখন আমরা বেরোলাম। একটু আগে পর্যন্ত প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার পরে আবারও ওয়েদারটা ভালো হয়েছে, রাস্তার জল টল সব শুকিয়ে গেছে। ওই যে 22 মিনিট পৌঁছে গেছি খাগড়াঘাট রোড স্টেশনে। ট্রেন এখন আজিমগঞ্জ জংশন ছাড়েনি, কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেছি। বা স্টেশনে যাওয়ার আগে স্থানীয় একটা চায়ের দোকান রয়েছে, কাকার দোকান, আপনারা কাকাকে চেন, অনেকে দেখেছেন ব্লগে, বাট আজকে কাকা নেই, কাকার ছেলে আছে। তো এখান থেকে জল গরম করে নেবো, কারণ বাড়ি থেকে গরম জল আনতে ভুলে গেছি, গরম জল লাগবে কাছে। লাদাখ পৌঁছানোটা বড় কথা নয়, লাদাখ যে যাচ্ছি বহরমপুর থেকে সেটাই বড় কথা। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন বেজেছিল 10:04, আর এখন বাজে হচ্ছে 10:29। ট্রেনের ঘোষণা এখন অবধি হয়নি। ট্রেন কি এসে পালিয়ে গেল নাকি? কামরূপ 9:53 বেরিয়ে গেছে, কাটিয়ার হাওড়া 10:01। তিসা তোরসা কই? ইলেকশন ঘোষণা হয়ে গিয়েছে, আর সেই সাথে খাগড়াঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ইলেকশন স্পেশাল ট্রেন। ইলেকশনে আপনারা কাকে ভোট দেবেন, কাকে লাইক করবেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। বাট যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, প্লিজ ভিডিওতে কিন্তু একটা আমার জন্য লাইক দিয়ে দিন, যারা আমাকে পছন্দ করেন। এত গুরুত্বপূর্ণ একটা স্টেশন খাগড়াঘাট রোড, এখানে না আছে এলিভেটর, না আছে এসকেলেটার। এখান থেকে স্ট্রাগলের শুরু, বাকিটা লাদাখ গিয়ে হবে গুরু। আর এবারে ব্যাগ এত ভারী হয়ে গেছে না, মনে হয় 15 কেজির বেশি হয়ে গেছে। চলে এলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন অবধি আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেসের কোনো ঘোষণা হয়নি। এবারের ভোটের ফলাফলে কোন পার্টির কী পজিশন থাকবে জানি না, তবে আমাদের কোচ পজিশন দিয়ে দিয়েছে, আমাদের একটু আগের দিকে যেতে হবে। খাগড়া স্টেশনে নতুন দোকান করেছে জলের, কফির, চায়ের, দেখে ভালো লাগলো। এই জার্নিতে আমাদের কোচ নম্বর হচ্ছে B2। আপনারা যারা আমার প্রথম দিকের দর্শক তারা হয়তো জানেন যে এই খাগড়াঘাট স্টেশন থেকে কত আমি আমার গল্প শুরু করেছি, কত জার্নি শুরু করেছি। এমনও দিন গিয়েছে যে রাত 1:30, 2টো, 2:30টার সময় ট্রেন এসছে। ওই জিআরপি বলতো ভেতরে চলে যান, অনেক রাত হয়েছে, বাইরে থাকবেন না, এরকমও দিন গিয়েছে। আর আজ সব কিছু সময়ের সাথে কত পাল্টে গিয়েছে, আরও আপগ্রেড হয়ে যাবে স্টেশন। ওটা কোন ট্রেন আসছে রে? ইন্টারসিটি না? আরে এই ট্রেন আজকে এত লেট? 13:465 হাওড়া থেকে মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। দুপুর 2টোর সময় এটা ছেড়েছিল হাওড়া থেকে, তারপরে ট্রেনটা 5 ঘন্টা 18 মিনিট দেরিতে খাগড়াঘাট ঢুকছে। ট্রেন ঢুকছে, হ্যাঁ, এরা এখন লাইন পারাপার করছে।
ওভারব্রিজ থাকা সত্ত্বেও এদিক দিয়ে মাল পারাবার করছে, ওদিক থেকে ট্রেন ঢুকছে। চলে এসছে ট্রেন নাম্বার 13142, নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেস। চলো উঠে পড়ি ট্রেনে, নতুন গল্পের সন্ধানে। উঠে পড়লাম ট্রেনে। আমাদের এখানে সিট নাম্বার হচ্ছে 42-43, যাবো সিটে গিয়ে একটু পরে বসবো। আপাতত ট্রেন নিচে বসে আছি। নিজে বসার দুটো কারণ আছে, এক হচ্ছে অ্যাটেন্ডেন্স দেওয়া, দুই হচ্ছে আমাদের যে চাদর রয়েছে বেডরোল রয়েছে সেগুলো নেওয়া, না আরও একটা কারণ আছে সেই সঙ্গে 1 কাপ চা খাওয়া। শুভ চা বের কর, চাটা খাই আগে, চাটা খাই। আর আমাদের আগামীকালের যে ফ্লাইট তার ওয়েব চেক ইনটা করে নিই। চিনি নেই, চিনি ছাড়া চা, 5 টাকার কাপ। আবার 20 দুধ চা নিয়েছিস, আবার 20 খাচ্ছিস। বাড়িতে সারাদিন ডায়েট করে করে বাইরে এসে আবার 20 দুধ চা, তা আবার ঘুমানোর আগে। লিভার ফেল করবেই, যদিও চিনি নেই চায়। শুভ, আমি ওয়েব চেক ইনটা করে ফেলি। হ্যাঁ, ওটাই মেন কাজ, কাল টাইম পাবো না, ওয়েব চেক ইনটা করে ফেলি। লেটেস্ট নিউজ এটাই যে ইন্ডিগোর ওয়েব চেক ইন তো হলো, কিন্তু এখন বোর্ডিং পাস ইস্যু হলো না। বোর্ডিং পাস ইস্যু হতো যদি আবার আমি সিট পারচেস করতাম। এবার সিট যেহেতু আমি অটো অ্যাসাইন করে দিয়েছি, সেহেতু এখন বোর্ডিং পাস ইস্যু হলো না, পরে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা আমাদের সিটে চলে এলাম। শুভ উঠে গেছে ওপরে, ওর একটা আপার বার্থ, একটা বার্থ হচ্ছে আমাদের মিডিল বার্থ, আমি মিডিল বার্থে। তা আপার বার্থে উঠতে উঠতে শুভ বলছে এর থেকে মর্গে থাকা ভালো। 3টার একটু প্রবলেম হয়, 2টারে মানে জার্নি বেশি করি তো। টাইম হচ্ছে রাত 11:21। ঘুমিয়ে পড়ি, দেখি আগামীকাল ট্রেন কখন পৌঁছায়, আপনাদেরকে কী স্টোরি শোনাতে পারি। যদি ফ্লাইট ধরতে পারি তাহলে তো লাদাখ যাচ্ছি, আর না হলে নিকো পার্কে রাইড করে বাড়ি চলে আসবো আবার। গুড নাইট। রাত 3:30 আমাদের ট্রেন পার করছে বিধাননগর রোড। এই সময়টা শিয়ালদা ঢুকলে ভালো হতো, আর ট্রেন একটু লেট। রাত 3:42 নেমেছি শিয়ালদা স্টেশনে। ক্যাবও এখান থেকে বুক মেরে দিয়েছি। 5:20 আমার ফ্লাইট। এয়ারপোর্ট পৌঁছে চেক ইন সিকিউরিটি করে আজকে ফ্লাইট পাওয়া অলমোস্ট ইম্পসিবল। তবুও দেখা যাক, চেষ্টা করতে ক্ষতি নেই। ট্রেনটা যদি আর 10 মিনিট আগে ঢুকতো তাহলে খুব ভালো হতো। 3:50 শিয়ালদা স্টেশনের যে কমার্শিয়াল পার্কিং সেখান থেকে ক্যাব নিলাম, উবের বুক করলাম যাওয়ার জন্য। তাও দেখাচ্ছে টাইমিং যে এটা গিয়ে পৌঁছাবে ওই 4:10। আর আমি ড্রাইভার সাহেবকে বললাম তাড়াতাড়ি চালাতে আজকে, শিয়ালদা এসে আবারও এতটা পিছনে যেতে হবে। ট্রেনের স্টেশন এমন হবে যেটা এয়ারপোর্ট নিয়ারেস্ট হবে সেখানে সব ট্রেনই থামবে, বিশেষ করে যারা এয়ারপোর্ট যাবে। তা না, এখানে কেস হচ্ছে যে তুমি আগে চলে আসো, নামো মেন স্টেশনে, দিয়ে আবার ব্যাক করো। হায় রে, কলকাতার রাস্তায় ছাগল চড়ছে রে এই সকালে। রবিবারে লোকে ছাগল খাবে বিরিয়ানি দিয়ে, তার জন্য রাস্তা যায়। হ্যাঁ বাবা যায়। আর সবচেয়ে বড় ছাগল হচ্ছে আমরাই হয়ে গেছি। হ্যাঁ, এমন টাইমিং ফ্লাইটের। কালকে আমি সকালবেলায় টিকিট হাতে পেয়েছি, টিকিট দেখার মাথায় হাত। হ্যাঁ, এইটা ফ্লাইটের টাইমিং, কখন পৌঁছাবো, কখন ফ্লাইট নিব। আপনি এয়ারপোর্ট পৌঁছে গেলে একটু ফ্লাইটটাকে দাঁড় করান, বলুন যে এরা আসছে, এরা লেক টাউনে আছে, যেন ফ্লাইটটা একটু দেরিতে ছাড়ে। আসছে, আমাদের গাড়ি ফ্লাইটের মতোই স্পিডে চলছে আমাদের যে ক্যাব। এয়ারপোর্ট আর মাত্র 5 কিলোমিটার। সকালবেলা রাস্তায় সব গ্রিন সিগন্যাল, মনে হচ্ছে গ্রিন করিডোর দিয়ে যাচ্ছি, আর আমাদের অল্টো তো একদম আলাদাই কিছু স্পিডে চলছে। এখানে আবার ব্যারিকেড দিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের রাস্তার বৈশিষ্ট্য রাখতে হবে না। 4:05, আর হাতে 15 মিনিট সময়, 15 মিনিট পরে চেক ইন ক্লোজ হয়ে যাবে। 4:08 পার করছি হলদিরাম, আর 12 মিনিট সময় আছে চেক ইন ক্লোজ হতে। 4:10 ফাইনালি মেন রোড ছেড়ে আমাদের ফ্লাইট মানে আমাদের ক্যাব ধরলো হচ্ছে এয়ারপোর্ট রোড। আর 10 মিনিট আছে হাতে সময়। বলেছি না, লাদাখ পৌঁছানোটা বড় কথা নয়, লাদাখ যাচ্ছি এটাই বড় কথা। ফাইনালি দেখা পেয়েছি আলো ঝলমলে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের। আর সময় বলছে 4:11, অর্থাৎ আমাদের কাছে এখনও 9 মিনিট সময় আছে। বাট 9 মিনিট বড় কথা নয়, কাউন্টারে তো ভিড় থাকতে পারে। গিয়ে বলতে হবে প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার ফ্লাইট আছে, ছেড়ে দে মা, এগিয়ে বাঁচি। 4:17 পৌঁছলাম হচ্ছে
ইন্ডিগোর কাউন্টারে 8:21 ফাইনালি পেয়ে গেছি বোর্ডিং পাস। একটা কাউন্টারে গিয়ে বললাম যে আমাদের ফ্লাইট আছে, বললো ঠিক আছে। একটা কাউন্টার দেখালো, বলো ওখানে যান, ওখানে হয়ে যাবে। হয়ে গেল সঙ্গে সঙ্গে, তারপর সিকিউরিটি করে নিই, ব্যাস টেনশন ফ্রি। বললো ব্যাগ একদম লেতে গিয়ে আপনারা পাবেন। ঠিক সকাল 4:31 ফাইনালি শেষ হলো সিকিউরিটিতে কোনো আজকে প্রবলেম হয়নি, তবে দুটো প্রবলেম হয়েছে। তাড়াহুড়ো করে বেরোনোর জন্য আমি বাড়ি থেকে রুমাল আনতে ভুলে গেছি, আর দ্বিতীয়ত আমার চিরুনি, যেটা আমার খুব দরকার, সেই চিরুনি আনতে ভুলে গেছি। এবার যে কোনো চিরুনি তো আমি ইউজ করতে পারবো না, একটা বিশেষ চিরুনি আছে, ওই চিরুনি আর পাবো বলে মনে হয় না। তো এবার আমাকে আর কি পাগলে আজম হয়ে ব্লগ বানাতে হবে। এমনিতেও কেউ কেউ বলবে মাথায় চুলি নেয়, চিরুনি দিয়ে কী কাজ। হ্যাঁ, এটাও ঠিক। চল ভাই, গেট নাম্বার 25-এর কাছে, এটা 23, 24, 25। এয়ারপোর্টের একটা দোকানে জিজ্ঞেস করলাম যে শুনিয়ে না यहाँ पर कॉम्ब कहाँ मिलता है। দোকান থা अभी तो बंद हो गया। সব কিছুই আছে, ব্যাগ আছে, পারফিউম আছে, চা আছে, সমোসা আছে, শার্ট আছে, টি শার্ট আছে, চিপস আছে, কফি আছে। যা নেই সেটা কি, সেটা হচ্ছে চিরুনির দোকান। আর হ্যাঁ, সেই সাথে ভিড়ও আছে। কোথায়? গেট নাম্বার 25-এর সামনে। প্রচুর যাত্রী দিল্লি যাওয়ার জন্য। কি টাইমিং, 4:34, বোর্ডিং শুরু হয়ে গেছে। ফাইনালি বোর্ডিং হলো, এখন টাইম হচ্ছে 4:40। এবার ওই যে এত ভিড়, মানে ওখানে যিনি আছেন, যিনি বোর্ডিং করাচ্ছেন, এই ইন্ডিগো স্টাফ, তিনি বলছেন অনলি জোন 2 প্যাসেঞ্জার্স। আমি ভিড় দেখে ভাবলাম মনে হয় এই ফ্লাইটে জোন 1 আর জোন 3 এর কোনো লোকই নেই, সবাই জোন 2 বলছে। জোন 2 সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আজকে ফ্লাইট পাবো সত্যি ভাবতে পারিনি, সবই মহাদেবের ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেলফি বেলফি তুলে পাঠানোর দরকার নেই। আপাতত চা খাই। চার পাতা আছে, বোরোসিলের কাপ আছে, কাপই তো বলে এটাকে, হ্যাঁ, ছাকনাও রয়েছে। ফ্লাইটের বোর্ডিং শেষ, আর সেই সাথে আমারও চা বানানো শেষ। বাট দুঃখ একটাই যে সঙ্গে দুটো বিস্কুট নেই, কিছুই নেই মুখে দেওয়ার মতো, কারণ সব কিছু ওই ব্যাগে চলে গিয়েছে। 5:19 আমাদের ফ্লাইট একদম রাইট টাইমে কিন্তু টেক অফ করবে কলকাতা থেকে দিল্লির পথে। আর সেই সঙ্গে ভোরের আলো ফুটে গিয়েছে। যে রাত থেকে আমরা আমাদের গল্প শুরু করেছিলাম, জার্নির গল্প শুরু করেছিলাম, সেই রাতের কালিমা কিন্তু মুছে গিয়ে আবারও শুরু হয়েছে নতুন একটা সকাল। আর তারিখ বলছে আজ 19 এপ্রিল 2026। টার্মিনাল থেকে আমরা চলে এসেছি মেন রানওয়েতে। ফ্লাইট স্পিড নিয়ে নিয়েছে রানওয়েতে টেক অফ করার জন্য। টেক অফ, টেক অফ, টেক অফ। উঠে পড়েছি আমরা আকাশে, নিচে পড়ে রইল কলকাতা শহর, বা ঘুম ভাঙা কলকাতা শহর। এই ফ্লাইটে আমরা আমাদের সিটের সাথে না কোনো রকম ফুড অ্যাড অন করিনি। তো যদি এক কাপ চা আর কুকিজ পাই তাহলে ভালো, অন্তত বিস্কুট খাওয়ার ইচ্ছেটা পূরণ হবে। জাস্ট এই সিটটা দেখুন, নিচে হচ্ছে হুগলি নদী, সূর্য আস্তে আস্তে উঠছে, আর সূর্যের যে প্রথম আলো সেটা এসে ফ্লাইটের এই যে উইংস সেখানে রিফ্লেক্ট হচ্ছে। এই দৃশ্যটা দুর্দান্ত। আজ সানরাইজ দেখলাম আকাশপথে, এটা বলা যেতেই পারে। উড়ে চলেছে আমাদের ফ্লাইট মাঝ আকাশ দিয়ে। বিমান সেবিকা ম্যাডামরা ট্রলি গাড়ি নিয়ে এসেছিলেন কিছু কিনবেন কিনা জানার জন্য। অবশ্যই কিনবো হচ্ছে চা। কেন চা কিনবো? কারণ এইটার জন্য, এইটা তো এমনি পাওয়া যায় না, চা কিনলে এইটা পাওয়া যায়। এতে ব্লুবেরি কুকিজ রয়েছে, এটা খেতে খুব ভালো লাগে আমার। তো সেই সঙ্গে এক কাপ চা নিয়েছি। বললো 200 টাকা চায়ের দাম। এলাম জানি, এলাম 500 টাকার ভাঙানি হবে। বললো না, আমার কাছে 200 টাকা ছিল, কিন্তু আমাকে দেখাতে হবে যে আমি একটা খুব বড়লোক মানুষ। তাই ক্রেডিট কার্ড বের করে দিলাম, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড। সেই ক্রেডিট কার্ড দিয়ে 200 টাকা দিয়ে চা নিলাম। আমরা দুজন মানুষ, চা নিয়েছি একটা। এবারে চা শেয়ার করব। কি করে শেয়ার করব? জল নিয়েছি, এও জল নিয়েছে। এবারে ওকে দিব অর্ধেক চা। এইভাবেই আমরা চা শেয়ার করে খাবো। চা কিনবো ক্রেডিট কার্ড দিয়ে, খাবো হচ্ছে শেয়ারে। এমনিতে আমি দুধ চা খাই না, কিন্তু ইন্ডিগোর এই ফ্লাইটে এক ধরনের না ওই মশালা টি দেয়, জিঞ্জার মশালা টি। এই চাটা খেতে খুব ভালো লাগে, ওই জন্য নিয়েছি। আর বিস্কুটও তার সাথে রয়েছে।
अब हमारे को लग रहा है ये भागीरथी এক্সপ্রেস हुआ है। ফেসবুকে প্রচুর ইনফ্লুয়েন্সার আছে যারা তাদের বড়লোকিয়া কথাবার্তা বলে, বড়লোকিয়া জীবনযাপন দেখায়, তা আমি এগুলো মাঝে মাঝে দেখি, মনে মনে হাসি। বিয়ে চলাকালীন 50টা রিল, বিয়ের আগে 50টা, বিয়ের পরে 50টা, মানে সোশ্যাল মিডিয়া দিয়েই আমার বিয়ে, বউ ভাত, আইবুড়ো ভাত, বিয়ের ক্যামেরার খরচ, এই খরচ সেই খরচ, বাচ্চার খরচ, বাচ্চার ডাইপারের খরচ সব তুলে নেবো। শুধু ভিডিও দিয়ে থাকবো, শুধু ভিডিও। সারাদিন ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত আমার কাজ হচ্ছে শুধু ভিডিও দিয়ে যাওয়া। কি করলাম, কি খেলাম, কখন হাঁকলাম, কখন ইস্যু করলাম, কি হলো না হলো। আমার ঘুম ভাঙবে হচ্ছে ভিডিও দিয়ে, আমি ঘুমোতে যাব হচ্ছে ভিডিও দিয়ে। তবে আমি হব হচ্ছে পশ্চিমবঙ্গের একজন টপ কন্টেন্ট ক্রিয়েটার। বিভিন্ন জায়গা থেকে ডেকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। বিয়ে বাড়ির ব্লগ, শ্রাদ্ধ বাড়ির ব্লগ, এসবই করে যাব। তবেই না সমাজ ইনফ্লুয়েন্স হবে। এগুলো তো সমাজ চায়, থোড়ি এডুকেশনের ভিডিও চায়। এখন যদি আমি লাদাখে গিয়ে লাদাখের ভূগোল নিয়ে বলি, বা বোরিং ভিডিও। এখনই আমি কেউ মারা গেল তার ব্লগ বানাই, শ্মশানে যাই, ওফ, ওটা সবাই মনোযোগ দিয়ে দেখবে। শিক্ষা আমাদের পিছিয়ে রাখে না, পিছিয়ে রাখে হচ্ছে আমাদের চিন্তাভাবনা। সময় সকাল 6:45 আমাদের পাইলট সাহেব ঘোষণা করেছে যে দিল্লি থেকে আমরা এখন 70 কিলোমিটার দূরে রয়েছি। আর দিল্লির টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি, আর বাইরের টেম্পারেচার হচ্ছে -54 ডিগ্রি। আর ভিজিবিলিটি হচ্ছে 2 কিলোমিটার, মানে 2 কিলোমিটার পর্যন্ত সব কিছু হচ্ছে ক্লিয়ার এখনও পর্যন্ত। আমার ডান দিকে বেশ কিছু মাউন্টেন দেখা যাচ্ছে, তার মধ্যে কিছু কিছু মাউন্টেনে আবার প্রচুর বরফ জমে রয়েছে। এটা কোন দিক আমি জানি না, এই ক্যামেরায় কতটা দেখা যায় বুঝতে পারছি না। আমি আমার ফোনের ক্যামেরা জুম করে এই ফ্লাইটটাকে ক্যাপচার করার চেষ্টা করছিলাম। কী ফ্লাইট কে জানে, মানে এক ফ্লাইট থেকে একটা ফ্লাইটকে দেখা, এরকমই অনেকবার দেখেছি, 2-3টে ফ্লাইটকেও দেখেছি বিভিন্ন উচ্চতায় উঠছে। স্যামসংয়ের S26 আলট্রার ভিডিও কোয়ালিটি অতটা ভালো নয়, কিন্তু জুম কোয়ালিটি খুব ভালো। যদি ভিডিও আর আমি ছবির কথাই বলি, তাহলে এক্ষেত্রে আমি অ্যাপেল আইফোন 17কে এগিয়ে রাখবো অন্তত স্যামসাংয়ের থেকে। বাট যদি ইউজের কথা বলি, বা ইউজার ফ্রেন্ডলি কথা বলি, বা ফাস্টের কথা বলি, সেক্ষেত্রে স্যামসাং S26 আলট্রা কিন্তু যথেষ্ট ফাস্ট। সময় সকাল 7:17, টেক অফ করে গিয়েছে ফ্লাইট, খুলে গিয়েছে ডানা, সেই সঙ্গে দিল্লি থেকে কলকাতা পৌঁছে গেছে ছানাপোনা। Please check the seat pockets for any personal belongings. Do remain seated until the aircraft comes to a complete stop. দিল্লিতে নামার পর এবার হচ্ছে স্থানান্তর, ট্রান্সফার। তারপর আবারও ছোট্ট করে সিকিউরিটি হবে, দেন পরবর্তী গেটে গিয়ে অপেক্ষা পরবর্তী ফ্লাইটের। আমাদের এখানে 3 ঘন্টার ওপরে লেওভার আছে, কোনো তাড়াহুড়ো নেই। যদি সময় সুযোগ পাই তাহলে একবার, সময় পাবো, সুযোগ পাবো কিনা দেখতে হবে, লাউঞ্জে যাব। যদি কার্ড কাজ করে তাহলে ওই 2 টাকায় কিছু খাওয়া দাওয়া করে নেবো, আর যদি কার্ড না কাজ করে তাহলে বাইরে ওই ফুড কোর্টে গিয়ে খুঁজবো কোথায় একটু কম পয়সা খাবার খাওয়া যায়। ও, একটা দরকারি কথা বলে রাখি, জম্মু কাশ্মীরে যেমন পোস্টপেড সিম কাজ করে বা ওখানে গিয়ে সিম নিতে হয়, তেমনি লাদাখেও কিন্তু ওখানে গিয়ে স্থানীয় প্রিপেড সিম নিতে হয়, নাহলে পোস্টপেড কানেকশান করে নিতে হয়। এবারে একটা জিনিস আপনার সঙ্গে শেয়ার করি, এটা আপনারা জেনে রাখুন। আমি দীর্ঘদিন ধরে এয়ারটেল ইউজ করি। এয়ারটেলের যে অ্যাপ রয়েছে না, সেখানে একটা অপশান আছে, খুব ভালো করে মন দিয়ে শুনবেন। এয়ারটেলের যারা ইউজার তারা দেখবেন এয়ারটেল মাই এয়ারটেল বলে একটা অ্যাপ আছে। সেখানে গিয়ে ওই ফোন রিচার্জ করা যায়, ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভেট করা যায়, আপনার এয়ারটেলের ডিশ টিভি থাকে বা ইন্টারনেট কানেকশান থাকে, সেগুলো সব রিচার্জ করা যায়, বহু রকম জিনিস হয় ওতে। তো ওখানে একটা অপশন ছিল প্রিপেড থেকে পোস্টপেড। তা আমি একদিন দিল্লি এয়ারপোর্টে বসে প্রিপেড থেকে পোস্টপেড করে নিয়েছি, কারণ আমি জানতাম যে আমাকে এরপরে কাশ্মীর যেতে হবে, তারপরে লাদাখ যেতে হবে, তো আমার পোস্টপেড সিম দরকার ছিল। সব অ্যাক্টিভেট হয়ে গেছে, কাস্টমার কেয়ার থেকে কল এসছে, প্ল্যান চালু হয়ে গেছে। তারপরে দেখছি কাশ্মীরে গিয়ে পোস্টপেড কানেকশন কাজ করছে না। প্রথমে কাস্টমার কেয়ারে ফোন করলাম, বললো আপনি আপনাদের লোকাল এয়ারটেল যে শপ রয়েছে, স্টোর রয়েছে, সেখানে যোগাযোগ করুন। সেখানে যোগাযোগ করলাম, বলছে অনলাইনে বা অ্যাপসের মাধ্যমে প্রিপেড থেকে পোস্টপেড করলে সেটা নাকি ভ্যালিড নয় জম্মু কাশ্মীর কিংবা লাদাখে। তার মানে আবারও আমাকে পোস্টপেড থেকে প্রিপেড করতে হবে, তারপর আবারও ওই কেওয়াইসি জমা করে আমাকে প্রিপেড থেকে পোস্টপেড করতে হবে। তো বাধ্য হয়ে আমাকে অন্য একটা সিম নিতে হয়েছে, যেটা আমি লাদাখে গিয়ে ইউজ করবো। 6350, যে 6350 লে গেট নাম্বার 6 সময় পর, মানে এই ফ্লাইটও টাইমে আছে, ছাড়বে হচ্ছে 11টা 30-এ ইন্ডিগো, গেট নাম্বার 6। জীবনে শেষ কবে প্রেম এসেছিলো তাও ভুলে যাই,
আর মাঝে মধ্যে ব্যাগ থেকে মাল বের করতে ভুলে যাই। আমার ব্যাগ আটকিছে এখানে, কী আবার বলছে ব্যাটারি টাইপের জিনিস আছে, বললাম এই যে ড্রোনের ব্যাটারি বার করতে ভুলে গেছি, এত জিনিস তো একটা মিস হয়ে গেছে। যে বললো ড্রোন কোথায় আছে, বললাম যে আমার চেক ইন ব্যাগে। আপনারাও যারা সঙ্গে ড্রোন গাড়ি করছেন না, আপনারা কিন্তু ড্রোনের যে মানে কপ্টারটা মানে এয়ারক্রাফট যেটা, সেটা কিন্তু রেখে দেবেন হচ্ছে আপনাদের চেক ইন ব্যাগে। আর ব্যাটারির যে আইটেম, ব্যাটারি, আরসি, এগুলো কিন্তু সবসময় রাখবেন হচ্ছে আপনার সাথে, মানে হচ্ছে কেবিনে। সময় সকাল 7:55, আমাদের সিকিউরিটির কার্যকলাপ কমপ্লিট, মানে সব কাজই কমপ্লিট। এবার শুধু বোর্ডিং গেটে গিয়ে ফ্লাইটের অপেক্ষা। তবে তার আগে আরও একটা কাজ আছে। সকালে কি বলেছিলাম যে চিরুনি আনতে ভুলে গিয়েছি, তো দেখি এখানে চিরুনি কোথাও খুঁজে পাই কিনা এয়ারপোর্টে। সামনে রয়েছে শপার স্টপ। শপার স্টপে দাঁড়িয়ে ম্যাডাম জিজ্ঞেস করছে যে কী লাগবে, ভাবছে বোধহয় লিপস্টিক লাগবে। আজকাল তো অনেক ছেলেপুলে আবার লিপস্টিক লাগিয়ে রিলস বানায়। হ্যাঁ, আমার চিরুনি লাগবে। বলছে এখানে পাবেন না, এয়ারপোর্টে কোথাও পাবেন না। আমার তাও একটু ভেবে বলুন যে কোথায় পাওয়া যেতে পারে। বললো সামনে কি একটা দোকান আছে, মিনি শো না কি মিনিকো, সেখানে পাওয়া যেতে পারে। চলো সেখানে একবার যাই। মিনি শো, দেখি এখানে পাওয়া যায় নাকি। আরে খুঁজলে ভগবানকেও পাওয়া যায়। চিরুনি এমন কি চিজ, এটা আপনারাও দেখে নিন, কিন্তু আপনাদের দরকার হতে পারে। চিরুনি না চপ্পল, তুমি তো আমি ইউজ করি। এটা দেখতে অন্য কোনো কালার আছে নাকি। এই মিনি শো দোকান থেকে নিলাম হচ্ছে একটা হ্যারি পটার চিরুনি। সাইজটা একটু ছোটো, বাট ঠিক আছে। একদম মাত্র 400 টাকা, যাতে হয় না 1 প্লেট স্পেশাল মাটন বিরিয়ানি। চিরুনির কাহিনী এখানেই শেষ। এবার করতে যাই লাউঞ্জ অ্যাক্সেস, দেখি কিছু পাই কি না। লাউঞ্জ ওপরেও আছে নিচেও আছে, নিচের লাউঞ্জের সাথে এই লাউঞ্জটা কানেক্টেড, এটা আমি আগে জানতাম না, আজকেই দেখলাম। তো এখানে অ্যাক্সেস করলাম লাউঞ্জ। কমপ্লিমেন্টারি ভিজিট রিমেনিং রয়েছে 8টা এখনও পড়ে রয়েছে, আর গেস্ট রয়েছে 7টা। আমি ঢুকলাম, ও গেস্ট, ওকে আমি এখানে অ্যাড করে নিলাম, ওকে কোনো এক্সট্রা টাকা পেড করতে হলো না। টোটাল সব মিলিয়ে এখানে আমাদের খরচ হলো হচ্ছে মাত্র 2 টাকা। মেজর যে আইটেমগুলো আপনারা দেখেন, যেমন ফ্রুটস, তারপরে ওমলেটস, বয়েলড এগ, ধোসা, ইডলি, যা কিছু রয়েছে, মানে যেগুলো প্রচুর পরিমাণে যেগুলো থাকে সেগুলো মানে বুফে যেটাকে বলে, সেটা রয়েছে ওপরটায়। এইখান থেকে ওপরে যাওয়া যায়, ওপর থেকে এখানে আসা যায়। আর এটা হচ্ছে ছোটো লাউঞ্জ, যাদের কাছে সময় কম আছে তারা এখানে এসে অ্যাক্সেস করতে পারে। এটা তুলনামূলক ফাঁকাও রয়েছে, এখানে লাইন টাইন কিছু নেই। তো একবার দেখিয়ে দিই আপনাদেরকে যে আমরা কী কী আইটেম নিয়েছি। আমি নিয়েছি হচ্ছে শসা, সেই সঙ্গে ছোলা, কাঁচা মুগ। আর শরীরে ক্যালোরি বাড়ানোর জন্য নিয়েছি হচ্ছে মাফিন, সেই সঙ্গে একটা টিফিন কেক, আর এটা বোধহয় ওই চিকেন রোল। আর একটা নিয়েছি হচ্ছে রিয়েল জুস, আর 2টো জলের বোতল। মোটামুটি এই হচ্ছে কাউন্টার। এখানে চা, কফি এইসবও আছে, ছোটো কাউন্টার, এখানেই সব কিছু পাওয়া যাচ্ছে। আগে এইগুলো খাওয়া শেষ করব, তারপরে ওপরে যাব। সময় সকাল 10:49। ফাইনালি দাঁড়িয়ে পড়েছি লাইনে, গেট নাম্বার 6, যেখান থেকে আমাদের লের ফ্লাইট ধরতে হবে। ফ্লাইট নাম্বার 666350 ইন্ডিগো। ফাঁকা ট্রাভেল করেছিলাম সেই লকডাউনের সময়। এখন ওসব কোনো চান্সই নেই, সব রুটেই ভিড়। আমাকে তো আবারও জুন মাসে আসতে হবে। জুন মাসেও আবার একটা গ্রুপ ট্যুর আছে, জুন মাসের 1 তারিখ থেকে। ওটা অবশ্য বাই রোড হবে, শ্রীনগর দিয়ে শুরু হবে, আর ওটা শেষ হবে হচ্ছে ওই ইয়েতে গিয়ে, চণ্ডীগড়ে গিয়ে, মানালি হয়ে চণ্ডীগড়। তবে যদি বেস্ট সিজন বলা যায় আমার হিসাবে, যে সবচাইতে সুন্দর লাদাখ, দারুণ আকাশ, পুরো ছবির মতো ল্যান্ডস্কেপ, সেপ্টেম্বর বেস্ট টাইম। ফ্লাইট তো শেষই হয়ে গেল, এক দরজা দিয়ে উঠে এক দরজা দিয়ে নেমে যাবো নাকি। এখানে আমাদের সিট নাম্বার হচ্ছে 26। সময় 11:32। ফাইনালি আমাদের ফ্লাইটের চাকা করালো টার্মিনাল থেকে রানওয়ের দিকে। ফ্লাইট একদম টাইমে আছে, টাইমেই ছাড়বে। আর দিল্লি থেকে লে আমাদের এই ফ্লাইট জার্নিতে সময় লাগবে হচ্ছে ওই 1 ঘন্টা মতো। এরিয়াল ডিস্টেন্স মনে হয় ওই 635 কি 638 কিলোমিটার, এরিয়াল ডিস্টেন্সের কথা বলছি আমি। 2021 সালে যখন লাদাখ গিয়েছিলাম, তখন আমি এখান থেকে দিল্লি থেকে বাই রোড লে পৌঁছেছিলাম। ব্লগ হয়তো আপনারা দেখেছেন। বাট এবার ডিরেক্টলি আমি লাদাখ যাচ্ছি, ওই জন্য আজকে গিয়ে আমাকে ওখানে রেস্ট করতে হবে, এটাই নিয়ম। প্রথম দিন ওখানে গিয়ে কোনো অ্যাক্টিভিটি না করাই ভালো। যখনই আপনারা ডিরেক্ট দিল্লি থেকে লেতে পৌঁছাচ্ছেন, প্রথম দিন কিন্তু অ্যাকলিমেটাইজেশন করতেই হবে। ওদিন কিন্তু গিয়ে বেশি দৌড়ঝাঁপ, লাফালাফি, ছোটাছুটি না করাই ভালো। যদি শরীর অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল, কারণ আপনাকে ওখানে 10টা দিন আরও কাটাতে হবে। খুব ভালো হয় যদি আপনারা মানে রোড ট্রিপটা করতে পারেন। একদম আপনার শ্রীনগর দিয়ে শুরু হবে, শেষ হবে হচ্ছে চণ্ডীগড়ে। তাহলে পুরো সার্কিটটা আপনার কমপ্লিট হয়ে যাবে। আপনি জীবনে যেখানেই যান না, পারিবারিক ঋণ থেকে কোনো মুক্তি হতে পারবেন না। এই ফ্লাইট টেক অফ করবে, মরবো কি বাঁচবো ঠিক নেই। বাড়ির লোক বলছে 700 টাকা অ্যাকাউন্টে পাঠাও। খাসির মাংস কিনেছে, ছবি দিয়ে দিয়েছে, 700 টাকা পাঠাও। ইনি কিন্তু চাকরি করে না, কিন্তু কানা করি আমার কাছ থেকে বুঝে নেন যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব তোমাকে করতে হবে। সব ঘরবালির পিছনে খরচা করবো তো বাহারবালির পিছনে খরচা করবো, ও বাহারবালিতে আমার পিছনে খরচা করে।
এসব কিন্তু আবার যেন আমার বাড়ির লোক না জানে। Recruit your seats for takeoff. ফাইনালি টেক অফ স্টার্ট আমাদের ফ্লাইটের। টাটা দিল্লি এয়ারপোর্ট, আবার দেখা হবে 30 তারিখ। দুর্দান্ত টেক অফ, দুর্দান্ত। নিচে দিল্লি শহর, দিল্লির আকাশ পুরোপুরি ক্লিয়ার নয়, কখনো থাকেও না। খুব কম দিন হয়েছে এরকমই দেখেছি যে দিল্লির আকাশ পুরো ক্লিয়ার চকচকে। ওই নিচ দিয়ে একটা মেট্রো যাচ্ছে, বাহ কি দারুণ একটা ভিউজ। সোলার প্যানেলগুলো দেখা যাচ্ছে, বাহ বাহ বাহ, সত্যি অপূর্ব। আগের অভিজ্ঞতা দিয়ে জানি যে লে পৌঁছানোর কিছু আগে থেকেই ফ্লাইটের জানলার বাইরে চোখ রাখলে দেখা যায় হিমালয় পর্বতমালার অন্তর্ভুক্ত বিভিন্ন পাহাড় কিংবা বরফ জমা পর্বতের অংশবিশেষ। কিন্তু আজ আকাশে মেঘের পরিমাণ এতটাই বেশি যে চোখ কিংবা ক্যামেরা লেন্সে সবকিছুই বড্ড অস্পষ্ট। মনে মনে যতটা আশা করেছিলাম তার কানাকড়িও মিলল না এবারের যাত্রাপথে। ফ্লাইটের হাইট কমে এলো, তখন নিচে যে বরফে ঢাকা পাহাড় বা ভ্যালি রয়েছে সেগুলো ক্লিয়ার হলো আস্তে আস্তে। তাও খুব বেশি সময় নয়, অল্প সময় পেয়েছি। আকাশে প্রচুর মেঘ, মাঝে মধ্যে ফ্লাইট কাঁপছে, টার্বুলেন্স। ধীরে ধীরে ফ্লাইটের উচ্চতা কমে আসার সাথেই আকাশে মেঘের পরিমাণ অনেকটাই যেন বেড়ে গেল। খালি চোখে তো তাকানোই যাচ্ছে না, এত সাদা, এত রোদের তেজ। হ্যাঁ, সানগ্লাস পরে ঠিক আছে। কিছুটা সময়ের জন্য মেঘ যখন কেটে যাচ্ছিল তখন লাদাখের পার্বত্যভূমির সেই চেনা ছবিটা দেখতে পাচ্ছিলাম। এখানে পাহাড়ের রং বিভিন্ন রকম, যেমনটা লাদাখ কিংবা স্পিতি ছাড়া অন্য কোথাও হয়তো দেখা যায় না। ফ্লাইটের উচ্চতা আরেকটু কমে আসতেই সম্মিলিত মেঘের আক্রমণে শুরু হলো ভয়ঙ্কর টার্বুলেন্স। বাবারে, এইবারই ভয় লাগছে, এই টার্বুলেন্স, এত মেঘ, এই যে ফ্লাইট ঝাঁকুনি দেয়, কাঁপে, মাঝে মধ্যে হঠাৎ করে যেন ফ্লাইটের উচ্চতায় নেমে যায়, পেটের ভেতরটা হালকা হয়ে যায়, এই জায়গাটাতেই ভয় লাগে। তখনই মনে হয় না, নেক্সট টাইম আর ফ্লাইটে যাবো না। ফ্লাইট ল্যান্ড করার সময় তো টার্বুলেন্স, আকাশে ভালো মেঘ হচ্ছে, বিশাল মেঘ, কালো মেঘ হয়ে আছে। নিচে যে প্রাকৃতিক দৃশ্য, এটা দেখার পরে মন যেমন আনন্দে ভরে উঠছে, তেমনি ফ্লাইট যখন মেঘের সঙ্গে ধাক্কা খাচ্ছে, এই যে কাঁপুনি, এতে বুকটাও কেঁপে উঠছে। মানে আনন্দ আর ভয় দুরকমই ভাব আর কি প্রকাশ পাচ্ছে। জানি না এরকম ফিল আজকেই হচ্ছে কিনা, কিন্তু মোটামুটি ফ্লাইট যে ল্যান্ড করছে না, সবার আলুয়া টাইট, এত কাঁপছে, লোকজন ব্যাপক ভয় পাচ্ছে। নিচে তো কোনো গাছপালা নেই, রুক্ষ মরুভূমি, দুদিকে সব বরফে ঢাকা পাহাড়, মনে হচ্ছে হঠাৎ করে কোথায় চলে এলাম। এরকম ভৌগোলিক পরিবেশ যারা প্রথমবার দেখছে তাদের মনে হবে যে কোথায় এলাম, কি মানে পৃথিবীর বাইরের কোনো জায়গায় চলে এলাম। সাংঘাতিক কাঁপছে ফ্লাইট। আরে ভাই, এত ঝাঁকুনি হয় ফ্লাইটে? ফ্লাইট নামছে, সবারই বুক তুরতুরু করছে, অবস্থা খারাপ, এত কাঁপছে না ফ্লাইট। খুলা হুয়া নেই। আমাদের পেছনে একজন বলছে ফ্লাইটের পাখা খুলে গেছে নাকি, মনে হচ্ছে না পাখা খুলে বেরিয়ে এসছে। বললাম না, ওটা তো হয় এরকম। ভাই আর কোনদিন ফ্লাইটে আসবো না। এই ভিডিও কি রিলিজ হবে নাকি তার আগেই আমরা পৃথিবী থেকে রিলিজ হয়ে যাবো? শুভ, এই তো সেই মনাস্ট্রিটা না, ওই মনাস্ট্রি, ওখান থেকে দেখা যায় ভালো। ল্যান্ডিং হলো না, ল্যান্ডিং হলো না, ল্যান্ডিং হলো না। ল্যান্ডিং হলো না ফার্স্ট বার।
এইবার যদি ল্যান্ড করে যায় আর কোনোদিন ফ্লাইটে আসবো না লাদাখ। বাপরে বাপ। মৃত্যু ভয় কী জিনিস সেদিন সেটা হারে হারে টের পেলাম। ফ্লাইট ল্যান্ড না করে আবারও টার্ন নিয়ে উঠে পড়ল আকাশে। সেকেন্ড টাইম ল্যান্ডিংয়ের অ্যাটেম্পটের জন্য পাক খেতে লাগলো লে শহরের আশেপাশে। ঝড় নেই, বৃষ্টি নেই, কিন্তু এই জায়গার ভৌগোলিক অবস্থান, সেই সঙ্গে বাতাসের প্রবাহ আর আকাশে মেঘের দাপট, সব মিলিয়ে পরিস্থিতি তখন বেশ সঙ্গীন। হাত ফাত ঘেমে গেছে। সেই ছোটোবেলায় ক্রিকেট খেলতাম, ব্যাট ধরার সময় অনেকক্ষণ ধরে ধরার সময় হাত ঘেমে যেত না, ওরকম অবস্থা আজকে। ভেতরে টেম্পারেচার ঠান্ডা, তাও হাত ঘামছে টেনশানে। আমি বলছি এখান থেকে মানে অ্যাপ্রিকট দেখিয়ে দাও, আমরা জুম করে ভিডিও করে নিই, আবার বাবা দিল্লিতে ফিরে চলো, আমি নামতে চাই না। এত টেনশন নিয়ে বাপরে বাপ বেড়াতে আসা। অনেকে হাসছে, নিজেরা গল্প করছে, আসলে সবাই টেনশানে আছে, ফাটছে সবার, কিন্তু ওই গল্প করে হাসি ঠাট্টা করে আর কি ভয়টা ভোলানোর চেষ্টা করছে। डर सबको लगता है, गला सबका सूखता है। গঙ্গা জল দে আমার মুখে। এই সময় ঈশ্বরকে মনে মনে ডাকা বা ইষ্টনাম জপ করা ছাড়া আর কোনো উপায় নেই। মনের মধ্যে ভিড় করছে হাজারো প্রশ্ন, কিংবা মনে পড়ে যাচ্ছে বিভিন্ন ফ্লাইট দুর্ঘটনা সংবাদ। পাশের খাড়া পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছে এই হয়তো ফ্লাইটের উইংস গিয়ে ধাক্কা খাবে কোনো খাড়া পাহাড়ের চূড়ায়, না হলে ল্যান্ড করতে গিয়ে নির্ঘাত ক্র্যাশ করে যাবে হাওয়ার সঙ্গে তীব্র সংঘর্ষে। বিশ্বের যতগুলো হাইস্ট এয়ারপোর্ট আছে না, টপ এয়ারপোর্ট, হাই অল্টিটিউড এয়ারপোর্ট, তার মধ্যে হচ্ছে এয়ারপোর্ট একটা। দ্বিতীয়বারের জন্য আবারও ফ্লাইটের উচ্চতা কমে এসেছে। সেই সঙ্গে আরও স্পষ্ট হয়েছে লে শহরের ভৌগোলিক অবস্থান। ফ্লাইট দ্বিতীয়বারের জন্য ল্যান্ড করতে চলেছে ভারতীয় বায়ুসেনার সর্বোচ্চ সামরিক বিমানবন্দর, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৩০০ মিটার। বিশ্বের সর্বোচ্চ এয়ারপোর্টগুলোর মধ্যে একটি কুশক বকুলা রিম্পোচে লে এয়ারপোর্টে। ফাইনালি হর হর মহাদেব। সময় 12:59 একটা, আমাদের ফ্লাইট ল্যান্ড করলো কুশক বকুলা আর রিম্পোচি এয়ারপোর্টে। কুশক বকুলা রিম্পোচি ছিলেন হচ্ছে একজন বৌদ্ধ ভিক্ষু। তারই নামে অনুসারে এই এয়ারপোর্টের নাম হয়েছে, মানে লে এয়ারপোর্টের নাম হচ্ছে কুশক বকুলা রিম্পোচি এয়ারপোর্ট। যেমনটা আমাদের বলেছিলাম দিল্লি এয়ারপোর্টে, যেখানে নামার পর কিন্তু আমাদের প্রিপেড সিম কাজ করবে না। এই দেখুন এয়ারটেল ইমার্জেন্সি কল হয়ে গেছে, এবার আমাকে সিম 2 স্টার্ট করতে হবে। এখানে নামার পর ব্লাড অক্সিজেন চেক করলাম, এখন 99% দেখাচ্ছে। এখানে নামার পর খানিকক্ষণ বাদে না একটু মাথা ব্যথা হতে পারে, একটু হাই উঠতে পারে। লাদাখে অক্সিজেনের ক্যান দরকার হয় বলে অনেকেই কী করে যে কলকাতা থেকে যারা আসছে তারা অক্সিজেন ক্যান সাথে কিনে নিয়ে আসে, বাট অক্সিজেন ক্যান কিন্তু ফ্লাইটে অ্যালাউ নয়, না কেবিনে না চেকিনে। ওগুলো কিছু আনার দরকার নেই, এখানে সব পেয়ে যাবেন, এখান থেকে কিনে নেবেন। আর কর্পূরের কোটো সঙ্গে নিয়ে আসবেন, ভালো কর্পূর নিয়ে আসবেন। অনেক সময় কর্পূর মোম মেশানো পাওয়া যায়, ওরকম কর্পূর নেবেন না, ভালো কর্পূর নেবেন। ছোটো এয়ারপোর্ট তো, প্রচুর ট্যুরিস্ট। আর এখন টাইম হচ্ছে 1:16। আমাদের একটা লাগেজ এসছে, আর একটা লাগেজ এখনও আসেনি, কখন আসবে জানি না। তো ব্যাগে তো প্যারাশুট রয়েছে, ছিঁড়ে ভাজা প্যাকেটগুলো একদম ফুলে গেছে। মোটামুটি 12খানা মতো প্যাকেট আছে, 12খানা প্যাকেট ফুলে একদম টোম হয়ে গেছে, টোম এরকম মনে হচ্ছে বালিশ মাথায় দিলে ঘুমো যাবে। তারপর তো ব্যাগের অপেক্ষা একটু চিড়ে ভাজা খাই। 11,000 পুরো পড়েছে, চিড়ের স্বাদ বদলায়নি। আমি যখন গতকাল রাত্রে বহরমপুর থেকে আমার জার্নি স্টার্ট করেছিলাম, তখন টেম্পারেচার ছিল বোধহয় ওই 34 কি 33 ডিগ্রি, আর এখন এক ধাক্কায় নেমে গিয়েছে 7 ডিগ্রি। মেঘলা আকাশ, সেই সঙ্গে ঠান্ডা হাওয়া, আর কেমন মনে হবে যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বাতাসটা কেমন ভারী ভারী। কারণ এয়ারপোর্ট থেকে যখন আপনি বেরিয়ে আসছেন তখন কিন্তু এই যে রাস্তাটা দিয়ে আপনাকে আসতে হচ্ছে লাগেজ নিয়ে, এই জায়গাটা কিন্তু একটু হিলি এরিয়া। হ্যাঁ, একদম রিল্যাক্স থাকুন, জলের বোতল থাকবে, হালকা হালকা জল পান করুন, যদি সঙ্গে কর্পূর থাকে কর্পূরটা নিয়ে নিন, আর শীতের পোশাক অবশ্যই সঙ্গে রাখুন। কারণ এখানে নামার পর কিন্তু এক ধাক্কায় টেম্পারেচার যেমন চেঞ্জ হবে, তার সাথে কিন্তু ঠান্ডা হাওয়া আপনাকে কাবু করে ফেলবে, যেমন আমাকে করছে। দেবাশিস সরকারি তত্ত্বাবধানে এবার আমাদের ট্রিপ হচ্ছে, কিন্তু মানুষটা একটু কিপটা আছে, তার জন্য ইকো গাড়ি নিয়ে ঘুরছে। ইকো একটা বড় গাড়ি, এই ইকো গাড়িটা একটা আমার পার্মানেন্ট টোটো করতে পারতেন আমাদের জন্য তাহলে। গাড়ি দেখে মনে হয় সেই সৌমিত্র ছিল না বাংলার ভিলেন, সেই এই গাড়ি করে সব মেয়েদের অপহরণ করতো, ওরকম ফিল হচ্ছে। সামনে বসো। এখান থেকে শ্রীনগর হচ্ছে 429 কিলোমিটার, কার্গিল 229, মানালি 472, লে 3 কিলোমিটার। লে শহর কিন্তু যথেষ্ট বড় শহর, একদম যাকে বলে হচ্ছে জাঁকজমকপূর্ণ শহর।
দোকানপাট, বাড়ি ঘর, মল, রেস্তোরাঁ, ইচ অ্যান্ড এভরিথিং আছে, ইচ অ্যান্ড এভরিথিং। প্রত্যেকটা শৈলশহরের একটা করে ম্যাল রোড রয়েছে, মানালির রয়েছে, এদিক থেকে লের রয়েছে, লের ম্যাল রোড। কাশ্মীরের কোনো ম্যাল রোড নেই, কিন্তু ওখানে আবার ওই লাল চক রয়েছে, আবার আমাদের দার্জিলিংয়ে রয়েছে, গ্যাংটকে রয়েছে। সব জায়গার একটা করে ম্যাল রোড রয়েছে, যেখানে মানুষ যায় বিকালবেলায় টুকটাক কিছু কেনাকাটা করার অছিলায় কিংবা ছবি তোলার অছিলায়। এগুলো হচ্ছে সব অ্যাপ্রিকট গাছ, যে অ্যাপ্রিকট ফেস্টিভ্যাল আমরা দেখতে আসবো, এই রাস্তার ধারে ধারে সমস্ত অ্যাপ্রিকট রয়েছে। আমাদের কি হোটেল প্যারাডাইস? আমাদের হোটেল প্যারাডাইস, সেই পথে আমরা যাচ্ছি। ওই যে হোটেল প্যারাডাইস। ওয়াও, হোয়াট আ হোটেল! দেখেই দিল गार्डन गार्डन। नमस्कार, थैंक यू, बहुत खूबसूरत है आपका होटल। এখানে হোটেলের চেক ইন টাইম হচ্ছে মোটামুটি বেলা 12টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল, পরের দিন সকাল 9টা। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের কিন্তু সমস্ত টাইমিং রয়েছে। এখানে বেশিরভাগ হোটেলের কিন্তু ওই একই রকম টাইমিং থাকে। লেতে যে হোটেলে আমরা রয়েছি, বা আপনারা যে হোটেলে আমাদের থাকবেন, দেখে নেবেন যে সেখানে লিফট আছে কিনা। এই হোটেলে কিন্তু লিফট রয়েছে, কারণ বয়স্ক মানুষ আপনাদের সঙ্গে হয়তো এলো, এবার এমনিতে তো এখানে অক্সিজেনের সমস্যা রয়েছে, এবার সিঁড়ি ভেঙে ওঠানামা করাটা কিন্তু একটু চাপের। তো এখানে কিন্তু আমরা যে হোটেল নিয়েছি সেখানে কিন্তু এটা আমাদের প্রায়োরিটি ছিল, যেখানে লিফট থাকে, যেন কারোর কোনো সমস্যা না হয়। কারণ আমাদের ট্রিপে ধরুন গেস্টরা অনেক সিনিয়র সিটিজেন থাকতেই পারে, তারা যেন এখানে অসুস্থ না পড়ে। সবচেয়ে বড় প্রশ্ন যে হোটেলের ওয়াইফাই যে আছে, তা ওয়াইফাইয়ের স্পিড কীরকম, আমরা কি টুকটাক কাজকর্ম করতে পারবো? তো স্পিড দেখে আমি অবাক হয়ে গেছি, কাশ্মীরে অত স্পিড পাইনি। ডাউনলোড 190 mbps আর আপলোড হচ্ছে 220 mbps। আমি আপনাদেরকে আসার সময় বলছিলাম না যে আজকে টার্বুলেন্স আছে, ফ্লাইট নামতে প্রবলেম হচ্ছে। একবার তো আমাদের ফ্লাইট নামতে নামতে নামলো না, তারপরের বার নামলো, ভয়ও লাগছিল, ঝাঁকুনি হচ্ছিল। তো আমাদের কিছু গেস্ট পুনে থেকে আসছিল, পুনে থেকে দিল্লি, দিল্লি থেকে লে। তাদের ফ্লাইট এই লে এয়ারপোর্টে নামেই নি, চক্কর কেটে আবার দিল্লি ফিরে গিয়েছে। এইটা হচ্ছে এদের এখানকার প্লেয়িং রুম। এখানে টেবিল টেনিস রয়েছে, ওদিকে চেস রয়েছে, এদিকে আমার খুব পছন্দের লুডো রয়েছে, ওখানে ক্যারাম রয়েছে। এই হচ্ছে আমাদের রুম, যার রুম নাম্বার হচ্ছে 309। এবং রুমে এসে প্রথম যে ইমপ্রেশন, মানে যেটা আমার মতো মানুষের খুব দরকার, সেটা হচ্ছে এইরকম একটা চেয়ার টেবিল, যেটায় বসে আমি ভ্লগ এডিট করব, যে ভ্লগ আপনারা দেখছেন বা দেখেন। এই দিকটা দেখা শুভ। এই হচ্ছে বিছানা, খুব সুন্দর। এখানে দুটো এরকম সোফার মতো চেয়ার রয়েছে, এখানে টেবিল রয়েছে, রুমের সঙ্গে একটা বারান্দা, যেখান থেকে নিচের খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। আমি শুভকে বলবো, তুই ক্যামেরাটা এই দিকে দেখা। নিচে যখন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম নিচটা, নিচে যেমন একটা জায়গা ছিল, এরকম দোলনা ছিল, বসার জন্য চেয়ার টেবিল ছিল, তেমনি কিন্তু এই ওপরেও রয়েছে, মানে গ্রাউন্ড ফ্লোরেও যেটা রয়েছে সেই সেটআপটা কিন্তু এদের ফার্স্ট ফ্লোরেও রয়েছে। আর বারান্দাতেও চেয়ার টেবিল রয়েছে, এখানেও আপনারা এখানেও বসা যাবে, বসে আর কি চা কফি খাওয়া যাবে, সকাল বা বিকেল খুব সুন্দরভাবে কাটবে। আর এখানে কিন্তু কমপ্লিমেন্টারি টি কফি কিট রয়েছে, এবং যেটা খুব দরকার সেটা হচ্ছে গরম জল করার জন্য ইলেকট্রিক কেটেল, সেটা তো রয়েছে। বাথরুমটা নিঃসন্দেহে খুব সুন্দর, এই নিয়ে কোনো কথা হবে না। স্নান করার জন্য আলাদা একটু জায়গা রয়েছে, মানে এনক্লোজার রয়েছে একটা, সমস্ত বাথরুমের যে বাথ কিট সেগুলো রয়েছে, ওখানে খুব সুন্দর বেসিন রয়েছে। আর হেয়ার ড্রায়ার যেটা দরকার বাইরে এসে, সেটাও রয়েছে, স্নান টান করার পরে চুল টুল শুকানোর ব্যাপার থাকে। লাঞ্চ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল, মোটামুটি 4টে বাজতে চললো, ঠান্ডা মারাত্মক। কী খাবার দাবার এসে একবার দেখিয়ে দিই। প্রথমে এসছে অমলেট, গরম গরম অমলেট, আহা। সেই সাথে হচ্ছে চিকেন, আমার খুব পছন্দের আলু সেদ্ধ, ভাত, ডাল, আর এদিকে হচ্ছে পেঁয়াজ আর লেবু। এই হচ্ছে টোটাল খাবার। সেই সাথে আমরা তো নিয়ে এসেছি ঘি। এই দেখুন, এই হচ্ছে গোলাপ জামুন। এখানে সন্ধ্যাবেলা থেকে বনফায়ার আয়োজন হয়েছিল, সবাই তখন এখানে বসেছিল, তারপর সবাই চলেছে ডিনার করতে। রাত 9:30 বেজে গিয়েছে, মিউজিক চলে আর সেই সাথে বনফায়ার। আর এই জায়গায় এসে এইরকম একটা জিনিস খুব দরকার। কেউ হয়তো ডান্স করলো। দেখো বাবা, আমরা বয়স্ক বুড়ো মানুষ। আরে বয়স বলে কিছু হয় না, এটাই তো ভুল। বয়স কখনো ভাববেন না। আমি সবসময় এই কথাটা যদি ভাবেন না, আমরা বয়স্ক মানুষ পারবো না, অক্সিজেন কম, তাহলেই দেখবেন দুর্বল হয়ে যাবেন। কোনো কিছুকে পাত্তা করি না, সব একদম জায়গায় কোনো যাই। কিছুকে পাত্তা করলে হবে না, সব জায়গায় যেতে হবে।
কালকে ধরে ধরার পরও এত হাত নরম কি করে না তো হাত নরম, আগে তো জিম যখন করতাম তখন তো হাতটা সব করা ছিল, ঠিক আছে, তখন মনে হতো মানুষের হাত না মুনিশের হাত। রোগা হয়নি, শরীরকে রোগা রাখতে হয়েছে, অনেক স্যাক্রিফাইস করতে হয় না। চিনি ছাড়া লাল চা, তারপরে মাংস তো আমি খাই না বিশেষ, ডিমের কুসুম খাই না, অনেক কিছু এখন বাদ দিয়েছো আর কি। অনেক কিছু ছাড়তে হয়েছে, অনেক কিছু। এখানে এসে পৌঁছানোর পর আমার যারা দর্শক যারা ট্রিপে এসেছে তাদের সাথে আমার প্রথম সাক্ষাৎ হলো। তো প্রথম সাক্ষাৎ হওয়ার পর যা আর কি সবার সাথে গল্পগুজব করা, মানে প্রথম যে দেখা না, এই যে আন্তরিকতা, এই যে ভালোবাসা, সেই ভালোবাসা বিনিময়, সেটাই তখন মুখ্য হয়ে দাঁড়ায়। বাট সেই সাথে সাথে আপনারা যারা আমার ভিডিও দেখছেন এই মুহূর্তে, আজকে কি খাওয়া দাওয়া আমাদের এখানে রয়েছে সেটা দেখিয়ে দেওয়া কিন্তু আমার কর্তব্য। খাবারটা দেখিয়ে দিই, সবার খাওয়া হয়ে গিয়েছে। এটা হচ্ছে ভেজিটেবল সুইট কর্ন স্যুপ, এখানে রয়েছে পাঁপড়, এখানে রয়েছে সালাদ, তাওয়া রুটি, এখানে রয়েছে পাস্তা উইথ হোয়াইট সস, স্টিম রাইস যেটা আমরা অলরেডি দুপুরে খেয়েছি, ডাল ফ্রাই এটা আমরা দুপুরে খেয়েছি, ভেন্ডি মশলা, পনির দো পেঁয়াজা, সুজি হালুয়া, ফিশ চিল্লি, এটা আমি একটু খাবো। এখানে এসে ফিশ চিল্লি ভাবাই যায় না, আর অবশ্যই চিকেন হান্ডি। ফিরবো আমাদের গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে, এর পরবর্তী পর্বে, যে পর্বে আমরা যাব হচ্ছে এই লে থেকে কার্গিল। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে লাদাখের নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। সবাইকে শুভরাত্রি, লাভ ইউ, গুড নাইট।